আসুন কিছুক্ষণের জন্য আমরা সব ভুলে গিয়ে একটু খুশিতে মন ভরি। আসুন আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি অনবদ্য রস রচনা রসময়ীর রসিকতা গল্পটি শুনি। গল্পটি সাধু ভাষারীতিতে লেখা, আমি সেটাকে চলিত ভাষারীতিতে করে বলব। ক্ষেত্রমোহন বাবুর ৮৮ বর্ষব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করতে করতেই কেটেছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায়ই দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন ৪০ বৎসর, স্ত্রী রসময়ীর বয়স ৩০। রসময়ী এ নাম যে রেখেছিল বলিহারি তার প্রতিভা। তবে রসও তো অনেকগুলো আছে কিনা, এক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বাংলা নবিশ মোক্তার, হুগলিতে থেকে বেশ ২ পয়সা উপার্জন করেন। বাড়ি তার হুগলিতে নয়, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বছর হলো হুগলিতে নিজ বাড়ি নির্মাণ করে বাস করছেন। দুঃখের বিষয়, এই পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয়নি। স্ত্রীর যেরূপ বয়স, আর হবার ভরসাও নেই। অনেকদিন হতে তার মাসি পিসি প্রভৃতি পুনর্বার বিবাহ করবার জন্য তাকে অনুরোধ করছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাই, কিন্তু রসময়ীর ভয়ে এই পর্যন্ত এই বিষয়ে কোন রূপ চেষ্টা চরিত্র করতে সাহস করেননি। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করে ক্ষেত্রমোহনকে ২ দিন গৃহ ছাড়া করল। অবশেষে নিজে তার পিত্রালয়ে হালি শহরে চলে গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করে গৃহে ফিরে এলেন এবং প্রতিজ্ঞা করলেন রসময়ীর আর মুখদর্শন করবেন না, অন্যত্র বিবাহ করবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকতে দেবেন না, এই শেষ। হালিশহর গ্রামটি হুগলিরই অপর পারে, মধ্যে গঙ্গা প্রবাহিতা। চৌধুরীপাড়া রসময়ীর পিত্রালয়। অনেকদিন হলো তার পিতামাতার কাল হয়েছে। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তার 2টি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচড়াপাড়ার কারখানায় কর্ম করে। সুবোধ স্কুল ছেড়ে এখন বাড়িতেই বসে আছে, এখনো কিছু জোটেনি। মাসাধিক কাল রসময়ী হালি শহরে বাস করছে। পূর্বে পূর্বে এরূপ স্থলে 2-4 দিন বা বড় জোর 1 সপ্তাহ পরে দন্তে তৃণ করে ক্ষেত্রমোহন এসে উপস্থিত হতেন এবং কত সাধ্য সাধনা করে স্ত্রীকে গৃহে ফিরিয়ে নিয়ে যেতেন। কিন্তু এবার সে নিয়মের ব্যতিক্রম দেখে রসময়ী কিছু চিন্তিত হয়ে পড়েছে। পাড়ায় একজন বালক প্রত্যহ নৌকাযোগে গঙ্গা পার হয়ে হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়তে যেত। সে ছেলেটি গ্রামে প্রচার করে দিল ক্ষেত্রমোহন বাবুর বিবাহ, দিন স্থির হয়ে গিয়েছে। এই কথা শুনে রসময়ীর দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়িতে ডেকে আনলেন। তাকে সন্দেশ ও রসগোল্লা খেতে দিয়ে বললেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? বালক বলল, হ্যাঁ সত্যি বৈকি। আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুঁচুড়োয় তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বৈকি, সুরেশই তো আমাকে বলেছে, দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশচন্দ্র চাটুর্যে, জজ আদালতে কর্ম করেন। তাদের বাড়িটি তুমি চিনো বাবা? হ্যাঁ চিনি বৈকি, সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে? এই আমাদের বয়সই হবে। বালকটির বয়স 13 বৎসর।
কেমন দেখতে? তা বেশ সুন্দর। বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, আচ্ছা, কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কেন? তাদের একবার মিনতি করে বলে কয়ে দেখি, বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে। একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও এখন। আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়ি নাটাই এসব কিনো। বালকটি ব্যগ্রভাবে নিজ সম্মতি জানালো। পরদিন বেলা 11টার সময় দুই ভগিনীকে সঙ্গে নিয়ে বালকটি চুঁচুড়া যাত্রা করলো। গঙ্গা পার হয়ে ঘোড়ার গাড়ি ভাড়া করে মাধবী তলায় হরিশ বাবুর গৃহে গিয়ে উপস্থিত হলো। খিড়কি দরজার সম্মুখে গাড়ি দাঁড়ালো। রসমেই বলল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভিতর বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি। বলে দুজনেই অবতরণ করে বাড়ির মধ্যে প্রবেশ করলো। সে বাড়ির মেয়েরা কেউ তখন স্নান করছে, কেউ খেতে বসেছে, কেউ বা আহার আনতে উঠোনে বসে চুল শুকোচ্ছে। হঠাৎ দুজন ভদ্রঘরের অপরিচিত স্ত্রীলোককে প্রবেশ করতে দেখে একজন সবিস্ময়ে বলল, তোমরা কারা গা? বিনোদিনী বলল, আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলল, এসো এসো, বসো। দুজনে বারান্দায় উঠে উপবেশন করে বলল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখিয়ে সকলে বলল, ইনি গিন্নি। গৃহিণী বললেন, তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বললেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। কবে? এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটি কে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মোক্তারি করেন। সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বেড়ে চলেছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলল, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বললেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে পরিত্যাগ করেছে। রসমে এতক্ষণ চুপ করে বসে শুনছিল। তার মনের রাগ ক্রমশই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল। এই কথা শুনে হস্তপদ ঠক ঠক করে কাঁপতে লাগলো, চক্ষু দুটি লাল হয়ে উঠল। বিনোদিনী জিজ্ঞাসা করল, কেন পরিত্যাগ করেছে? কিছু শুনেছ গা? শুনেছি, সে মাগি নাকি বড় দজ্জাল। শ্রবণ মাত্র রসমে তড়াক করে লাফিয়ে উঠল। বারান্দার কোণে ছিল একগাছা ঝাঁটা। নিমেষ মধ্যে সেইটা দুই হস্তে ধরে গৃহিণীর উপর সপাসপ মারতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, কেন কেন, আর কি মরবার জায়গা পেলে না? জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্র জুটলো না? জুটলো না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের জন্য হতবুদ্ধি হয়ে রইল। তারপর মহা গন্ডগোল আরম্ভ হলো। অল্প বয়স্কা বালিকারা দৌড় দিয়ে ছুটে, কেউ খাটের নিচে, কেউ সিন্ধুকের আড়ালে লুকোলো। বাড়ির ঝি বসে বাসন মাজছিল। সে বাসন ফেলে, ওরে খুন করলে, খুন করলে, সবাই সবাই, এ পাহারাওয়ালা বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে রাস্তায় বের হয়ে পড়লো। বাড়ির অপর মেয়েরা এসে রসমাইকে ধরে ফেলল। রসমাই তখন গৃহিণীকে ছেড়ে তাদের উপর কিল, চড় ও নিশ্চিবন বৃষ্টি করতে লাগলো। কারো কাপড় ছিঁড়ে দিল, কারো চুল ছিঁড়ে দিল, কাউকেও খামচে দিল, কাউকে কামড়ে দিল। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোনেটি গেল কোথা? তাকে একবার বের করো না। চোখ দুটো গেলে দিয়ে যায়, নাকটা কেটে দিয়ে যায়, দাঁতগুলো ভেঙে দিয়ে যায়। বিনোদিনী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ক্রমে সদর দরজায় লোক হই হই করতে লাগলো। তখন সে বলল, রসময়ী, থাম থাম, ক্ষমা দেবন, খুব হয়েছে, চল বাড়ি চল। ঝি ছুটে বাড়িতে প্রবেশ করে বলল, ওগো, যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। পুলিশের নাম শুনে রসময়ী বলল, চলো দিদি,
চলো। যাবে কোথা? দারোগা আসুক তবে যেও, বলে দুই তিনটি স্ত্রীলোক রসময়ীকে ধরতে অগ্রসর হলো। রসময়ী এক লাফে উঠোনের কোণে থেকে আঁশ বটিখানা সংগ্রহ করে মাথার উপর সবেগে ঘুরিয়ে বলল, খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব। এই দেখে সমস্ত স্ত্রীলোক মা গো বলে ছুটে ঘরে ঢুকে দুয়ার বন্ধ করে দিল। পাহারাওয়ালা, এ পাহারাওয়ালা, আসামি পালায়, বলে চিৎকার করতে করতে ঝি পুনশ্চ রাস্তা বের হয়ে পড়ল। রসময়ী তখন দিদির সঙ্গে খিড়কি দরজা দিয়ে বের হয়ে গাড়িতে উঠে বলল, পারঘাটে চলো। বলা বাহুল্য, হরিশ্চন্দ্র বাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করলেন না। তার গৃহিণী বললেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টা দেখো। পরদিন কাছারিতে গিয়ে হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথা শ্রবণ করলেন। রাগে তার সর্বশরীর জ্বলতে লাগলো। কাছারি থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে অন্তঃপুরে বসে ক্ষেত্রবাবু তামাক খাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী এসে প্রবেশ করলো। কয়েক মুহূর্ত নির্বাক হয়ে ক্ষেত্রমোহনের পানে দৃষ্টিপাত করলো, সেই প্রকার দৃষ্টিপাত যে দৃষ্টিপাতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করে ফেলতেন। ক্ষেত্রবাবু বললেন, কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর করল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তার ওষ্ঠ যুগল ক্রোধে কম্পিত হতে লাগলো। তামাক টানতে টানতে ক্ষেত্রমোহন বাবু বললেন, শ্রাদ্ধটা কার? হরিশ্চাটুর্যের মেয়ের, আর মেয়ের মার। তাহলে দুটো শ্রাদ্ধ বলো, সঙ্গে সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে হয় না? সেইটি হবে না এখন, বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম। হুঁকো নামিয়ে একটু উত্তেজিত ভাবে ক্ষেত্রমোহন বললেন, করছি তো, করবো না কেন, তোমার ভয় নাকি? রসময়ী চিৎকার করে হাত নেড়ে বলল, করো না, করে একবার মজাটাই দেখো না। কি করবে তুমি? এই এমন কিছু না, আঁশ বটি দিয়ে সে মেয়ের নাক কেটে দেবো, আর বুকে একখানা 10 মণে পাথর চাপিয়ে দেবো। আর তোমার নাকটা কানটা কেউ যদি কেটে দেয়, এসো না, কাটো, তুমি কাটো না হয়, বলে রসময়ী নিজ কোমরে 2 হাত দিয়ে ঝুঁকে নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরিয়ে দিল। স্ত্রীর এতাদৃশ্য বিনয় দেখে ক্ষেত্রমোহন আবার হুঁকো উঠিয়ে নিয়ে আপন মনে টানতে লাগলেন। ঝুঁকে থেকে যখন ক্লান্তি বোধ হলো, রসময়ী তখন নিজের মুখ সরিয়ে নিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। বলল, তাহলে আঁশ বটিতে শান দিয়ে রাখি গে, সম্বন্ধ পাকা হলে খবরটা দিয়ে চুপি চুপি যেন শুভ কর্মটা সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বললেন, তুমি না মরলে আর বিয়ে করছি নে, মরবে কবে? এই কথা শুনে রসময়ী বিদ্রুপের স্বরে হা হা করে হেসে উঠল। বলল, আমি মরবো কবে জিজ্ঞাসা করছো? রশি বামনি এখনই মরছে না, তার এখনো অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়ো থুরথুরে হবে, ভুঁয়ে মুয়ে হয়ে যাবে, তখন আর কেউ তোমায় মেয়ে দিতে রাজি হবে না, তখন আমি মরবো। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হলে বাইরে একখানি গাড়ি থামবা সব শব্দ হলো। রসময়ী বলল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি। দিদি ও পাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যাই, বলে রসময়ী প্রস্থান করলো। উক্ত কথোপকথনের পর প্রায় 6 মাস কেটে গেছে। রসময়ীর গর্ব সফল হলো না, সে এখন মৃত্যুশয্যায় শায়িত। সংবাদ পেয়ে ক্ষেত্রমোহন বাবু হালি শহরে গেলেন। চিকিৎসাধীর কিছুই ত্রুটি হলো না, কিন্তু রসময়ী বাঁচল না। গঙ্গা তীরে নিয়ে গিয়ে ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করলেন। আশ্চর্য সংসারের মায়া যে এত কষ্ট দিয়েছে, তার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করে অশ্রুপাত করতে লাগলেন। আরো মাস 6 কাটলো। ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধু বান্ধবগণ নানা স্থানে পাত্রী অন্বেষণে ব্যস্ত হলেন। অবশেষে হুগলির নিকটস্থ একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়ে দেখে এলেন। মেয়েটি ডাগর, দেখতেও ভালো। বিশেষ মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব। ওদিককার মামলা মকদ্দমাগুলো এই সূত্রে ক্ষেত্রমোহন বাবুর করায়ত্ত হবে।
কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি। বিবাহের কথাবার্তা পাকা হলো। বরের খুড়ো মহাশয় গ্রাম থেকে এসেছেন, করল আশীর্বাদ। প্রভাতে আফিস কক্ষে বসে 2-4 মক্কেলের সঙ্গে মোক্তারবাবু কথাবার্তা কইছিলেন। খুড়া মহাশয় একখানি বঙ্গবাসী হস্তে ঘরের কোণে বসে তামাকু সেবন করছিলেন। এমন সময় ডাক পিয়ন এলো। ক্ষেত্রমোহন বাবুর হাতে একখানি পত্র দিয়ে গেল। খামের উপরে হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করে ক্ষেত্রমোহনের মাথা ঘুরে গেল। 2-4 বার চক্ষু রগড়িয়ে বারংবার খামখানি শিরোনামা পরীক্ষা করতে লাগলেন। কাছে এনে দূরে সরিয়ে নানা প্রকারে দেখলেন। অবশেষ কম্পিত হস্তে পত্রখানি খুললেন। ওরে, তার মুখ বিবর্ণ হয়ে গেল। মক্কেলগণকে বললেন, আচ্ছা, এখন তোমরা যাও, আজ সকালেই কাছারি যাব, সেখানেই বাকি কথাবার্তা হবে। এখন মক্কেলগণ চলে গেলে খুড়া মহাশয় বললেন, চিঠি এলো ক্ষেত্তর? জড়িত স্বরে ক্ষেত্রমোহন বললেন, আগে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করে খুড়া মহাশয় উঠে এলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করছেন। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়েছে, চক্ষু কপালে উঠেছে। খুড়া মহাশয় দ্রুতভাবে বললেন, কি ব্যাপার, কি কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহন বাবু নীরবে পত্রখানি খুড়া মহাশয়ের হাতে দিলেন। তিনি পত্র নিয়ে চশমা অনুসন্ধান করে চোখে পড়লেন। জানালার কাছে দাঁড়িয়ে খুড়া মহাশয় পত্রখানি পড়তে লাগলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা। উপস্থানের নাম নাই, তারিখ নেই। নিম্ন প্রকারে লিখিত, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণাম পূর্বক নিবেদনঞ্চ বিশেষ। তোমার মতিশ্চন্ন ধরেছে, মনে করেছ রসময়ী মরেছে, আপদ গিয়েছে, এইবার বিবাহ করি। আমি মরেছি বটে, কিন্তু তাই বলে তুমি নিষ্কৃতি পেয়েছ তা মনে করো না। বাড়ির সম্মুখে যে বড় বট গাছ আছে, তাতে আমি আজকাল বাস করছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসে দেখছি। রাত্রিরে গাছ থেকে নেমে মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারদিকে ঘুরে বেড়াই। একবার ইচ্ছে করে গলাটা টিপে দিয়ে তোমাকে আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হয়ে গিয়েছে। আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নেই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গার তীরে আমাকে যে পুড়িয়েছিলে, তাতে হাড়গুলো কালো কালো হয়ে গিয়েছে। যা হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করো না, করলে তোমার নলাটে অশেষ দুর্গতি নেতা আছে। রসময়ী। পত্র পড়ে খুড়া মহাশয়ের মুখ কালিমাময় হয়ে গেল। ভীতস্বরে জিজ্ঞাসা করলেন, এই হাতের লেখা কার, চিনতে পারছো? খুব চিনি, তারই হাতের লেখা। অন্য কেউ জাল করেনি তো? ভগবান জানেন। খুড়া মহাশয় নিকটস্থ চেয়ারে বসে পড়লেন। কিয়ৎক্ষণ ছাদের পরিকাঠের পানে চেয়ে বলে উঠলেন, জয় রাম, সীতারাম, রাম রাম, রাম রাঘব, রাবণারী, রাম রাম রাম। খুড়া মহাশয়কে এতদাবস্থায় দেখে ক্ষেত্রমোহনেরও আরো ভয় হলো। বললেন, আচ্ছা খুড়ো মশাই, ভূতে কখনো চিঠি লেখে? খুড়ো মশাই বলে উঠলেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, উপদেবতা বলো, জয় রাঘব রামচন্দ্র, জয় রাঘব রামচন্দ্র। দুজনেই নির্বাক। অবশেষে খুড়ো মশাই বললেন, দেখো, কারুর বদমাইশি নয় তো? এমনটা কি হতে পারে? অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এরকমটা কখনো তো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে কি? লেখাটা মিলিয়ে দেখলে হয়। ক্ষেত্রমোহন বললেন, পুরনো চিঠি আছে বই কি, বলে বাড়ির মধ্যে প্রবেশ করে 4-5খানা বাহির করে আনলেন। খুড়া মশাই চশমার কাঁচ দুখানি কোঁচার কাপড়ে ভালো করে মার্জনা করে নিলেন।
পরে পত্রগুলি নিয়ে অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাতে লাগলেন। অবশেষে সেগুলো টেবিলের উপর ফেলে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে বললেন, একই হাতের লেখা তো দেখছি। খামখানা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলেন। 1 পয়সার 6খানা ওয়ালা সাধারণ খাম, সাদা খাম, তাতে একখানি 2 পয়সার টিকিট আটা আছে। ক্ষেত্রমোহনের হাতে খামখানি দিয়ে বললেন, কোথাকার ছাপ দেখো তো। ক্ষেত্রবাবু বাংলা নবিশ মুক্তার হলেও ইংরেজি ছাপ অক্ষর পড়তে পারতেন। ছাপ পরীক্ষা করে বললেন, হুগলির ছাপ, কালকের তারিখ। খুড়োমশাই চুপ করে বসে রইলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলতে লাগলেন, জয়রাম, শ্রীরাম, সীতারাম। কাছারির বেলা হয় দেখে মুক্তারবাবু স্নান করে আহারে বসলেন, কিন্তু কিছুই খেতে পারলেন না। রান্নাঘরের বারান্দায় যেখানে বসে তিনি আহার করছিলেন, সেখান থেকে বটগাছটার অগ্রভাগ দেখা যায়। খান আর মাঝে মাঝে সেই গাছটার পানে চান। একসময় গাছের একটা ডাল খড়খড় করে নড়ে উঠল, তার যেন হাসিরও শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহন বাবুর আর খাওয়া হলো না, উঠে পড়লেন। মুখ প্রক্ষালন করে বাইরে এসে বটগাছটার পানে কিছুক্ষণ চেয়ে রইলেন। 2-3টে কাঠবিড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করে ফিরছে। গোটা কত কাক উচ্চ শাখায় বসে জাতীয় সঙ্গীত গাইছে। এছাড়া আর কিছুই দেখতে পেলেন না।